2018 নির্বাচনের পূর্বে হাতাইকতর অর্থাৎ বরমুড়ার পাদদেশে আসাম আগরতলা রোডের মুখে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ বা সেতুটি প্রত্যেকেরই পরিচিত এবং এখানেই আইপিএফটির আন্দোলন এবং আন্দোলনের মধ্য দিয়ে সেখানে একজন সাংবাদিককে প্রাণ দিতে হয়েছিল এবং বহু ঘটনা এর সাক্ষী রয়েছে এবং রাজ্যের যোগাযোগ থেকে শুরু করে বহু সমস্যা তৈরি হয়েছিল সেই সময় আন্দোলনের মধ্য দিয়ে। সেই আন্দোলনের কথা আমাদের মনে রয়েছে। এখন গত কয়েকদিন ধরে বারবার একই কথা উঠে আসছিল যে রাজ্যকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করা হবে। কেউ কেউ বলছেন হাতাইকতরে যে 1988 থেকে এখন পর্যন্ত যারা বৈরী আত্মসমর্পণ করেছিলেন তাদের যে ত্রিপাক্ষিক যে চুক্তি হয়েছিল সেই চুক্তি রক্ষা করেনি সরকার। কেউ বলছে দাবির জন্য, তাদের দাবি পূরণের জন্য 21 দফা দাবি নিয়ে তারা রাস্তা অবরোধ করছে, তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। কেউ কেউ বলছেন, একটা অংশ বলছে, মিডিয়ার একটা অংশ বলছে, রাজনৈতিক নেতাদের একটা অংশ বলছে যে এর পেছনে কার ইন্ধন রয়েছে। এই হাতাইকতরে আবারও কি সেই যে 18-র পূর্বে যেভাবে অশান্ত হয়েছিল পাহাড়ের এই পাদদেশ, যোগাযোগকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, অশান্ত হয়েছিল রাজ্যের রাজনৈতিক পরিবেশ, সার্বিক পরিবেশ, তা কি আবার ফিরে আসছে? এ নিয়ে বহু প্রশ্ন জল্পনা কল্পনা রয়েছে। যারা দর্শক আপনারা শুনছেন আপনাদের মধ্যে রয়েছে এবং এই বিষয় নিয়ে প্রশ্ন করলে পক্ষে বিপক্ষেও আপনাদের মতামত রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা ধরি যে এই TUIRPS যারা এই আন্দোলনে নেমেছে, যারা রাস্তা অবরোধ করেছে, যারা তাদের দাবি দাবা নিয়ে 21 দফা, তাদের বক্তব্যটা কি, সেই বক্তব্যটি আগে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দল আছে 1988 থেকে আজকে পর্যন্ত, তাদেরকে একত্র করে যাতে 21 দফা দাবি রয়ে গেছে, যেটা আমরা এখনো দাবি পূরণ হয়নি, এই নিয়ে আমরা আজকে এই অবরোধ করলাম। তার মধ্যে অন্যতম হল প্রথমে পুলিশ এবং কোর্ট কেস, এটা আত্মসমর্পণ করার পরও সরকারিভাবে স্বীকৃত হওয়ার পরও রিয়ারেস্ট হয়, কেস আছে, এটা আর শান্তি নাই। শান্তিতে ডেকে এনে এটা পার্মানেন্ট সলভ হোক, এটা আমরা চাই। আরেকটা হলো যারা 1-2 করে আত্মসমর্পণ করেছিলেন তাদের কোনো এগ্রিমেন্ট নাই, কিন্তু ভারত সরকার এবং রাজ্য সরকার তারা আহ্বান করে তোমরা স্বাভাবিক জীবনে শান্তিতে ফিরে আসলে তোমাদের থাকা খাওয়া বা মানুষের বেঁচে থাকার অর্থনৈতিকভাবে সাহায্য করা হবে। ওইগুলোই বেশিরভাগ পূরণ হয়নি। যেমন দুমাছড়া, এটা আগে কবরে আসলে হকুতেশা, এরকম অনেক নাম যেন আগে সেই কবরকে এটা করা হোক। কিছু জায়গা আছে, কিছু গ্রাম আছে, ভিলেজ, যেটা জেনারেলি ঢুকে গেছে, যেন এটা এডিসি বা এডিসি থাকুক এগুলা। আর আমাদের স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে ত্রিপাক্ষিক চুক্তিতে ঘর বা জায়গা দেওয়া হয়েছে, বিদ্যুৎ। প্রধান কি বললেন আপনারা শুনলেন যে সরকার তাদের সঙ্গে যে ত্রিপাক্ষিক চুক্তি করেছিল 88 থেকে 93, 88 থেকে এখন পর্যন্ত যারা বিভিন্ন সময়ে যারা অস্ত্র সংগ্রহণ করেছে, যারা সরকারের কাছে আত্মসমর্পণ করেছে, তাদের অনেকের এগ্রিমেন্ট রয়েছে, অনেকের এগ্রিমেন্ট নেই, অনেকের সুযোগ সুবিধা পাচ্ছে, অনেকেই পাচ্ছে না। সেই সুযোগ সুবিধাগুলি পাইয়ে দেওয়া এবং অনেকগুলি জায়গা রয়েছে এডিসিতে যেগুলি এডিসির অধীনে নেই, সেগুলি নিয়ে দাবি করেছেন তারা সেই তিপ্রাসা বা তিপ্রা মথার যে দাবি রুমান হরফ, সেই রুমান হরফ নিয়ে তারা দাবি রেখেছেন। তারা বিভিন্ন ধরনের দাবি কিন্তু তারা রেখেছেন এবং তারা বিশেষত একসময় তাদের বিরুদ্ধে যে মামলাগুলি ছিল, পুলিশি মামলা, সেই মামলাগুলি দফা রফা করে দেওয়া, শেষ করে দেওয়ার দাবি তারা করছেন। তবে আমাদের এখান থেকে বক্তব্য হচ্ছে আজকের আলোচনায়, সরকার তাদেরকে যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে, ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে চুক্তি হয়েছে। এই চুক্তি অনুসারে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বা ফিরিয়ে আসার পর তাদের কি কি সুবিধা দেওয়া হবে, তাদের বাড়িঘর দেওয়া হবে, ঘর বাড়ি দেওয়া হবে, যেখানে বিদ্যুতের সুবিধা থাকবে, পানীয় জল থাকবে। তারা বলছে, আমরা যে কথা অনেকদিন ধরে বলছিলাম যে পাহাড়ে জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা অর্থাৎ চিকিৎসার সমস্যা, এগুলো কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। এবং তারাও বলছে যে যেখানে সরকার ঘর দিয়েছে কিন্তু জল নেই, জল রয়েছে রাস্তা নেই, রাস্তা এবং জল থাকবে চিকিৎসা নেই। এই দাবিগুলি তারা কিন্তু রাখছেন, অর্থাৎ পাহাড়ের আপামর জনগণের যে দাবি, সেই দাবির অংশই কিন্তু, সেই দাবির ছায়া কিন্তু তাদের দাবির মধ্যে আমরা লক্ষ্য করতে পারলাম। যা আমরা বলছি যে পাহাড়ে গ্রেটার ত্রিপুরাঞ্চলে বড় কথা হচ্ছে মানুষের কর্মের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, একটা সুস্থ স্বাভাবিক জীবনের বাঁচার জন্য জল, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ,
এই সব সুযোগ সুবিধার প্রয়োজন এবং শিক্ষার জন্য একটা শিক্ষালয় যেখানে শান্তির পরিবেশ থাকবে। যে অশান্তির কারণে 88 থেকে 93 একটা সময় বলছিল কংগ্রেস পিরিয়ডে উগ্রপন্থার সমস্যা ছিল, পরবর্তীতে কেউ বলছে যে 93 পরবর্তীতেও বাম ফিরে আসার পর তখনও উগ্রপন্থার সমস্যা ছিল, যেটা এই 2000 সাল পর্যন্ত এর বারবরন্ত ছিল। অনেক মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে, আমরাও এর বাইরে ছিলাম না, আমরাও ঘর বাড়ি ছাড়া হয়েছি এই উগ্রপন্থার সমস্যার কারণে। সেই দিনগুলি কিন্তু ভুলান না, সেই দিনগুলি আবার ফিরে আসুক। এরা যে একটা মানুষও চাইবে না, সবাই চাইছে অন্তত শান্তিপূর্ণভাবে, এবং পাহাড়ের যে 13 লক্ষ জনজাতি অংশের মানুষ রয়েছে, আমাদের ভাই বন্ধুরা রয়েছেন, তাদের জীবনের যে প্রয়োজনগুলি, রাস্তাঘাট, জল, শিক্ষা, স্বাস্থ্য, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, এগুলি হোক, তারাও তাদের একজন স্বাভাবিক জীবন যাপন করুক, তারাও মাথা উঁচু করে সমাজে বাঁচুক, এটা আমরা চাইছি। এবং এটা আমাদের না, প্রত্যেকের দাবি, এটা পাহাড়ের মানুষের দাবি, এবং সেই দাবিকে আমরা সমর্থন করছি। এবং এই ত্রিপাক্ষিক চুক্তির মধ্যে তাদের যখন স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে, তাহলে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পর তাদের দাবিগুলি কেন পূরণ করা হচ্ছে না? তাদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার কথা থাকে, তাহলে কেন করে দেওয়া হচ্ছে না? তাদের যদি আগের পুরানো মামলাগুলিকে শেষ করে দেওয়ার কথা থাকে, সেগুলি কেন করে দেওয়া হচ্ছে? কারণ তারা চাইছে সেই অস্ত্র সংবরণ করে অশান্তির পথ থেকে, তারা হিংসার পথ থেকে তারা স্বাভাবিক জীবনে তারা ফিরে এসেছে, এবং তাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে, এবং আমরা স্বাগত জানাই যে তারা সঠিক রাস্তায় এসেছে, এবং তাদের পাশে রাজ্যের জনগণ এবং সরকার তাদের পাশে থাকবে। তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার যে প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছে, প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা পালন করবে সরকার, এবং তাদেরকে রাস্তায় নামতে হবে। আমাদের আজকে এখান থেকে প্রশ্ন, তাদের সঙ্গে যে দাবি দাবাগুলি যে তাদের থেকে মেনে নেওয়া হয়েছে, সেগুলি তারা যে দাবিগুলি তখন করেছিল, সেগুলি যে চুক্তি হয়েছিল, যেগুলি এগ্রিমেন্ট হয়েছিল, সেগুলি কেন সরকার মানছে না? এবং যারা পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, তাদের সঙ্গে যে কমিটমেন্ট সরকার দিয়েছে, সেগুলি সরকার পূরণ করুক, আমরা এটাই চাই। কারণ রাস্তা অবরোধ করে, রাজ্যকে অশান্ত করে, কয়েকদিন আগে ত্রিপুরা সুপ্রিমো বলেছিলেন যে তাহলে কি শান্তিপূর্ণভাবে দাবি দাওয়া করলে সরকারের কানে সেটা যায় না? অর্থাৎ অশান্তির পরিবেশ তৈরি করলে, গুলি বোমা বন্দুকবাজ করলে, তখন সরকার সেটাকে গ্রহণ করে নেয়। এটা কিন্তু ইঙ্গিত দিয়েছেন তিনি। এবং এই জন্যই বলা হয়, ত্রিপুরা সুপ্রিমো বক্তব্যের পরবর্তীতে এই কয়েকদিনের মধ্যেই যখন রাস্তা অবরোধে আবার অভিযানে নামলো 21 দফা দাবি নিয়ে TRUYPC, তখন এই বক্তব্য উঠে আসছে, তাহলে কি এর নেপথ্যে কোনো ইন্ধন রয়েছে? আমাদের বক্তব্য হচ্ছে, ইন্ধন যাই থাকুক না থাকুক, সরকার যে কমিটমেন্ট দিয়েছে সেই কমিটমেন্ট পূরণ করবে তাদের, এটাই হচ্ছে তাদের দাবি। এবং এটাই হচ্ছে একটা নীতিগতভাবে এটাকে সমর্থন করার জায়গা থেকে আমরা বলছি যে নীতিগতভাবে আমরা তাদের দাবিকে সমর্থন করি, কারণ তারা কমিটমেন্ট অনুসারে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কেন তাদের দাবিগুলি পূরণ করা হবে না? তাদের বাঁচা মরার জন্য, তাদের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, সরকার কেন সেগুলি তাদের দেবে না? এটা অবশ্যই এ নিয়ে প্রশ্ন থাকবে। এবং তাদের পক্ষ থেকে যে প্রশ্ন তোলা হয়েছে, যে 21 দফা দাবি নিয়ে যে রাস্তায় নামা হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা কোনো অনৈতিক দাবি না, এটা অন্যায্য কিছু না, এবং এটা হতে পারে। এবং সরকার তাদের সঙ্গে আলোচনা করে আবারও যেন মনে করিয়ে দেওয়া হয় তাদেরকে, আমরা এখান থেকে মনে করে দিচ্ছি যে কমিটমেন্ট ছিল, যে ত্রিপাক্ষিক চুক্তি ছিল, সেন্ট্রাল স্টেট এবং যে স্টেক হোল্ডার তাদের মধ্যে যে দাবি ছিল, সেই দাবিগুলি সরকার অতি অবিলম্বে সরকার পূরণ করবে, এবং তাদেরকে যেন রাস্তায় নামতে না হয় আবার, সেই ব্যবস্থা সরকার করবেন। এই কথাগুলি বলে আজকে জানিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এবং যেখানে জীবনে যেখানে কমিটমেন্ট দেওয়া থাকে, সেই কমিটমেন্টগুলিকে পূরণ করা, এটা সরকারের দাবি। এবং ব্যক্তি, সামাজিক নেতৃত্ব যারাই হোক না কেন, তাদের কাছ থেকে ওইটা তাদেরও মনে রাখা দরকার যে প্রতিশ্রুতি দেওয়া হলে সেই প্রতিশ্রুতিকে কিন্তু খেলাপ করা চলবে না, সেটাকে পালন করা উচিত বলে এটা আমরা মনে করি, এবং এটা নৈতিক অধিকার, নৈতিক দাবি। এই কথাগুলো আজকে জানিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা আমাদেরকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে, যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন ফলো করে আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আপনার ডান হাতের বটনটি প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।